আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে স্বাগত জানাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে। আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? আপনার একটু মন্তব্য শুনতে চাই। আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল কি চলছে দেশে, কেউ চোখে দেখেন না? এখন কথা নাই কেন মুখে? পত্রিকায় লেখেন না কেন? এত স্বাধীনতা পেয়ে গেছে, সেই স্বাধীন বাংলাদেশে যা দেখেন তা লেখেন না। সেই লেখার সাহসটাও নাই। শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন তো বেশ সাহস ছিল, তখন তো দাম লিখতে থাকতেন। আমি কারো গলা টিপে ধরিনি, ইচ্ছা মতো লিখেছেন, ইচ্ছা মতো বদনাম করেছেন, ইচ্ছা মতো মানুষকে বিভ্রান্ত করেছেন। আজকে যারা বিভ্রান্ত পড়েছিল, আজকে তারা বুঝে দেখুক যে দেশ কোথায় আছে, তারা কেমন আছেন। আমার সেটাই প্রশ্ন, তারা কেমন আছে সেটাই আমি জানতে চাই। এখন বাংলাদেশটায় কারা আছে? সেই জঙ্গি সন্ত্রাসী গ্রুপ, আর যত জ্বালাও পড়ার লুটপাট বিএনপির। সেখানে আমার প্রশ্ন যে আজকে অর্থনীতি ধ্বংস, বাজেট দেওয়ার টাকা এটাকে গেল কোথায়? 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চলে গেছে। আমরা সরকারি থাকতে নাকি সালমান সব টাকা নিয়ে যেত, তখন সালমান কোথায়? এখনকার টাকাটা কে নেয় বলার সাহস আছে কারো? আমি ডেইলি স্টার, প্রথম আলো সবাইকে বলবো, তখন তো বড় গলা করে বলতেন। এখন একবার বলেন তো টাকাটা কে নিয়েছে? সেই সাহস আছে কিনা সাহস দেখান। আপনারা নাকি একবারে সাংবাদিক, খুব সাংঘাতিক। আপনাদের পত্রিকার প্রতি কোনো এম্বার্গো নেই, তাহলে আপনারা লিখতে পারেন না কেন? অন্য পত্রিকা তো লিখলেই তাদের বিরুদ্ধে হামলা মামলা দেবে, জেলে পড়বে। কিন্তু এই দুটো পত্রিকার উপরে তো কোনো রকম বাধা নেই। তাদের তো আর ওই ইউনুস সেন্টারের কন্টেন্ট দিয়ে লিখতে হয় না, তা তারা সত্যি কথাটা লেখে না কেন? যা দেখেন তাই বলেন, লেখেন, দেখি কোথায় সাহস। সে সাহস এখন আর কেউ দেখাবেন না বা লিখবেন না, কারণ গণতন্ত্র মানে হলো জঙ্গিদের শাসন। ইউনূস তো জঙ্গি নেতা, জঙ্গি করে আর সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে। মামলা বাংলাদেশে কত হাজার মামলা হয়েছে দেখি, আমাদের পত্রিকাগুলি একবার লিখুক তো, কত হাজার আসামি। শেখ হাসিনা আমলে কি এগুলি হয়েছে? তা এখন যে এই যে হামলা মামলা, খুন, হত্যা, কারো জীবনের নিশ্চয়তা আছে? আমাদের নারী সমাজ খুব আন্দোলন করেছিল। আমি জিজ্ঞেস করি, 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত যে আন্দোলন, সেখানে কি এই ছেলে মেয়েদের কোনো বাধা দেওয়া হয়েছে, না তাদের সহযোগিতা করা হয়েছে? মেয়েরা রাত্রেবেলা স্লোগান দেয়, আমি দুশ্চিন্তায় থাকি। আমাদের মানে পুলিশ থেকে শুরু করে, আইজিপি থেকে শুরু করে ঢাকা কমিশনার, আমাদের ছাত্রলীগ, আমাদের নেতৃবৃন্দ, তাদেরকে নির্দেশ এদের নিরাপত্তা দেখা, হলে যা না যাওয়া পর্যন্ত কোনো ক্ষতির জন্য না হয়। এখন তারা বাইরে বেরোতে পারেন না কেন? ভয় পায় কেন? তারা স্বাধীন হয়ে গেছে, সব স্বাধীন হয়ে লুটপাট, বাড়ি বাড়ি লুটপাট, ঘরে ঘরে লুটপাট, এমপি হোস্টেল লুটপাট, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি লুটপাট। সেই লুটের মালগুলি গেল কোথায়? আজকে পুলিশ হত্যা হয়েছে, আনসারের লাশ গুম হয়েছে, তাদের বিচার হবে না কেন? কেন বিচার হবে না? আওয়ামী লীগের তো বিচার চাওয়ার অধিকারই নেই, কারণ আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, দেশে উন্নতি করেছে, সেটা বড় অপরাধ। তো এই লোকগুলি কী অপরাধ করেছে? ঠিক আজকে যে ঘরে ঘরে হাহাকার, কে দেখে তাদের? এই আহত যারা, যে কটা হত্যা হয়েছে, হত্যাগুলি তো এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। যারা আন্দোলন করেছে তারাই, তাদের মধ্য থেকেই হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ কোনো হত্যাকাণ্ড ঘটায়নি, আমি কোনো হত্যা করিনি। বরং যারা আহত প্রত্যেকের চিকিৎসা আমি করিয়েছি বিনা পয়সায়, প্রত্যেকের অপারেশন আমি বিনা পয়সা করে দিয়েছি, প্রত্যেকে নগদ আর্থিক সহায়তা দিয়েছি। যারা মারা গেছিলো, যে কয়জন আমি থাকতে যে কটা লাশ পড়েছিল, প্রত্যেকটা পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছি। আমি কেন মারতে যাব? কিন্তু আমার উপরে এই অপবাদ কেন হবে? 439টা মামলা আমার বিরুদ্ধে, তার মধ্যে বেশি খুনের মামলা, আবার তার মধ্যে প্রায় 40-50 জন তো জীবিত ফিরে এসেছে। তারপর এর আগে বললো গণহত্যা করেছি, চিফ প্রসিকিউটর বলে দিল গণহত্যা করেছি। তখন সে গণহত্যা করি, এখন আর গণহত্যা বলে না, মানবাধিকার লঙ্ঘন। যে কোর্টে যুদ্ধাপরাধীদের বিচার হবে,
আর যিনি সব যুদ্ধাপরাধীদের ডিফেন্সে ছিল এই চিফ প্রসিকিউটর, সে আজকে কী করে চিফ প্রসিকিউটর হয়? সেটাই আমার প্রশ্ন। কোন আইনে আছে? আইন নাই, বিচার নাই, আদালত নাই, মানুষের কোথাও যাওয়ার জায়গা নেই। একটা দমবদ্ধকর পরিবেশ আজকে বাংলাদেশটাকে আজকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসা হয়েছে। এখান থেকে ত্রাণ পর একটাই বাস্তবতা, এই জঙ্গি ইউনূস এবং তার এই যে উপদেষ্টা আর এই জঙ্গি বাহিনী, এদের হাত থেকে দেশকে রক্ষা করা। ডক্টর ইউনূস যাদেরকে নিয়ে সরকার গঠন করেছে, উনি নিজেও, তার যে লাল পাসপোর্ট করা হলো, কই তার আগের পাসপোর্টের তো কোনো নাম্বার দিয়ে সেখানে উল্লেখ করা হয়নি। তাহলে সে আসলে কোথাকার সিটিজেন, ফ্রান্সের না আমেরিকার? এই প্রশ্নের উত্তরটা দিক। এখন অবশ্য বাংলাদেশের লাল পাসপোর্ট নিল, খুব ভালো কথা। আবার ওনার নাম আপনারা দেখেছেন যে আমাদের সাবেক ভিসি কলিমুল্লাহ, তিনি বলেছেন উনি যখন প্রথম বিবাহ করেন আমেরিকার সিটিজেন, সেখানে নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়েছিল। সেই খ্রিস্টান ধর্মের নামটা কী ছিল ওনার, সেটা একটু জানা দরকার। আচ্ছা, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তিনি প্রথম স্ত্রী, যে মেয়ে এখন অপেরা সিঙ্গার, তো তারপরে কি উনি মুসলমান হয়েছিলেন? আমার কাছে এখন সেই প্রশ্ন। আমাদের যারা হুজুরা হিন্দুদের সাথে যাচ্ছে তাদেরকে আমি জিজ্ঞেস করি যে আপনারা একটু জিজ্ঞেস করেন না যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বিয়েটা করলেন, হ্যাঁ সে বিয়ে টেকে নাই, বুঝলাম সেটা, তারপরে তো আবার দ্বিতীয় বিয়ে করেছেন, খুব ভালো কথা, এটা করতেই পারেন, কিন্তু উনি কি এরপর আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? আমি সে প্রশ্নটাও রেখে গেলাম। আজকে মিয়ানমার বর্ডারে আমাদের কোনো মানে সরকারের নাকি কোনো নিয়ন্ত্রণ নাই, সেখানে আজকে আরাকান আর্মির দখলে চলে গেছে পার্বত্য চট্টগ্রামের অংশ, কিন্তু কেন গেল তার উত্তর কিন্তু এই ডক্টর ইউনূসকে দিতে হবে। দেশ বিক্রি করা, আবার এখন আমাদের যে জায়গায় পোর্ট বিক্রি করবে সবই শেষ করে দেবে। বাংলাদেশের মানুষের থাকবেটা কি? রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, সেই রক্তের সাথে আজকে বেইমানি করা হচ্ছে। কাজে দেশবাসীকে আমি বলবো সবাইকে এখন রুখে দাঁড়াতে হবে। এতদিনে নিশ্চয়ই আপনাদের আসল চেহারাটা সকলের উন্মুক্ত হয়েছে। এতদিন আমার সবাইকে মিথ্যা বলে যে অপবাদ দেওয়া হয়েছিল, এখন নিশ্চয়ই সেটা পরিষ্কার হয়েছে। কাজে এখন আসেন, সকলে ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসনের থেকে, ইউনূসের জঙ্গি শাসনের থেকে দেশকে আমরা মুক্ত করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করি, দেশকে আবার অর্থনৈতিকভাবে উন্নত করি। ইনশাআল্লাহ এটা আমরা পারবো, এই বিশ্বাস আমার আছে, কারণ জনগণই মূল শক্তি। আর যার সাথে জনগণ থাকে যে কোনো অসাধ্য সাধন করা যায়, যেটা আমরা করেছি। কাজে আমি সেই আহ্বান সবাইকে জানাচ্ছি। আর আমাদের যারা নেতাকর্মী আছেন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সব ভুলে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গির বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। যখন যেভাবে সংগ্রাম করা সেটাই করতে হবে, তার জন্য সকলে সদা প্রস্তুত থাকতে হবে। আজকে আমাদের মিছিল হওয়ার কথা, আমি জানি মিটিং করছি দেখে তারা করতে পারেননি, কিন্তু এই সংগ্রামের আমাদের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এই জঙ্গির পতন না ঘটে। আর এর হাত থেকে আবার দেশের গণতন্ত্র এবং মানুষের জান মাল নিরাপত্তা না দিতে পারি, ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। মা বাপদের আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের
মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব বা ক্রুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটে নাই। এখনো লাশ আসছে হাসপাতালে, এখনো হাসপাতালে মারা যাচ্ছে। মা বাবা এখনো খোঁজ দিচ্ছে আমার সন্তান কোথায়, তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা। যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই। এরা আমাদের সবারই সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই তদন্ত করব, তদন্ত তো আর তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে, সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে। আমরা সবার কাছে